এই পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া ওএমআর শিট গুলো, যেগুলো সিবিআই উদ্ধার করেছিল, সেইগুলোর কপি এসএসসি কে দেওয়া হয়। এসএসসি সেই কপি, 3টে হার্ড ডিস্কের কপি বেসিক্যালি তারা আপলোড করবে। এটা জাজমেন্টকে মেনে যাতে কন্টেম্প্ট না খায়, কন্টেম্প্ট প্রসিডিংস এর সম্মুখীন না হয়, যাতে এদের জেলে না যেতে হয়, সেই জন্য তাদের দিতেই হবে এই অযোগ্য অবৈধদের তালিকা। মুখ্যমন্ত্রীকে বলুন না যে এক কলম লিখে দেবে, একটা নোটিশ দিয়ে দেবে, বলুন। দেখুন, মুখ্যমন্ত্রী যিনি যদি এই দায় নিতে চান, তিনি লিখে দিন যে এরা এরা কন্টিনিউ করবে। কোন অফিসার লিখছে দেখি? দেখুন, সার্ভিস জুরিসপ্রুডেন্স এবং ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স এক নয়। সিবিআই যে তদন্ত করছে ওটা ক্রিমিনাল তদন্ত, ফৌজদারি তদন্ত। এই ফৌজদারি তদন্তের সঙ্গে এই যে চাকরিগত মামলা, তার কোনো সম্পর্ক নেই। চাকরিহারা 26,000। প্রশ্ন অনেক, কিছু প্রশ্নের উত্তর আছে, কিছু প্রশ্নের উত্তর নেই। আর এই প্রশ্ন উত্তরের মাঝে তৈরি হয়েছে অসংখ্য দ্বিধা ও দ্বন্দ্ব। আর এই সেই দ্বিধা ও দ্বন্দ্ব কাটাতে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী ফিরদৌস শামীম। প্রথমেই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। বিভিন্ন ক্ষেত্রে প্রচার করা হচ্ছে যোগ্য এবং অযোগ্যের লিস্ট এসএসসির পক্ষ থেকে প্রডিউস করা হবে এবং সেই লিস্ট রিভিউ পিটিশনে যাবে। প্রশ্ন হলো, হঠাৎ করে যদি এসএসসি এই ওএমআর শিট এবং এই লিস্ট প্রডিউস করে বা দেয়, আইনি জটিলতা কি কিছু হতে পারে এবং সত্যি কি এটা দেওয়া সম্ভব? এসএসসি বিভিন্ন বেঞ্চে কি বলেছিল? দেখুন, প্রথমেই বলি যে ওএমআর শিট গুলো ফর পাবলিক ভিউইং তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে, এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সেই ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজমেন্টে আপনি যদি 6 নম্বর প্যারাগ্রাফে চলে যান, সেখানে দেখবেন কলকাতা হাইকোর্টের জাজমেন্টের যে নির্দিষ্টভাবে ডাইরেকশন ছিল, সেই নির্দেশগুলো উল্লেখ আছে। তারপরে সুপ্রিম কোর্ট তার কনক্লুশন পোর্শনে দেখবেন বলছে যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশনামা ছিল, যে রায় ছিল, সেখানে ইন্টারফেয়ার করার কোনো প্রকার কারণ নেই, দিয়ে তারপরে এটা বলে তারপরে কিছু মডিফিকেশন করে দিচ্ছেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে কিন্তু আপহেল্ড করেছেন। কলকাতা হাইকোর্টের রায়ে যেহেতু বলা ছিল ওএমআর শিট ফর পাবলিক ভিউইং আপলোড করতে হবে ওয়েবসাইটে, খুব স্বাভাবিকভাবে এসএসসি কে সেটা করতে হবে। এই ফর পাবলিক ভিউইং যে ওএমআর শিট গুলো আপলোড করবে, সেগুলো কোন ওএমআর শিট? সিবিআই যে 3টে হার্ড ডিস্ক দিয়েছিল, সেই 3টে হার্ড ডিস্কে থাকা ওএমআর শিট। 363 নম্বর প্যারাগ্রাফে চলে যাবেন কলকাতা হাইকোর্টের জাজমেন্টে, সেখানে দেখবেন লেখা আছে নির্দিষ্টভাবে। সুপ্রিম কোর্টে আপনি 6 নম্বর প্যারাগ্রাফ পড়বেন, 45 নম্বর প্যারাগ্রাফ অনওয়ার্ডস পড়বেন, তাহলে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আবার বলছি, সুপ্রিম কোর্টের 45 নম্বর প্যারাগ্রাফ অনওয়ার্ডস আপনি যদি পড়েন, তাহলে আরেকটি জিনিসও পরিষ্কার হয়ে যাবে যে তাদের এই যে তথাকথিত যোগ্য এবং তথাকথিত অযোগ্য বা তথাকথিত বৈধ বা তথাকথিত অবৈধের তালিকা দিতে হবে। কেন দিতে হবে? তার কারণ তথাকথিত অবৈধ যারা, তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। তা তালিকা না থাকলে টাকা ফেরত দেবেন কি করে? সুপ্রিম কোর্ট তার রায়ে যে এসএসসি যে অ্যাকনলেজ করেছে 6,276 জনের ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট, সেটা লিখেছেন। তাদের তালিকা না থাকলে তাদের কাছ থেকে টাকা আদায় কি করে করবে? আসলে এগুলো কেন করতে হবে? তার কারণ হচ্ছে, না হলে কন্টেম্প্ট খাবেন। এরা ভালো করে বুঝেছেন যে এদের ওই চিহ্নিত অবৈধের তালিকা দিতে হবে এবং এই যে টাকা আদায়ের প্রসেস ইনিশিয়েট করতে হবে, ওএমআর শিট আপলোড করতে হবে। সময় লাগবে কিছুটা হয়তো, কিন্তু করতে হবে। না করলে সেগুলো কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে বলে আমি মনে করি। রিভিউ পিটিশনে যাওয়ার আগে ধরুন এসএসসি বললো এরা যোগ্য, এরা অযোগ্য, কারণ এইরকম একটা বলতে পারে, বিভিন্ন জায়গায় খবর আমরা দেখছি। প্রশ্ন হলো, যদি যোগ্য এবং অযোগ্য এই বাছাই পর্বটা এসএসসি ফাইনালি করে এবং সামনে এসে হঠাৎ করে বলে যে আমরা করে ফেলেছি, এর বিপক্ষে আইনি প্রসিডিওর কি হতে পারে? কারণ বিভিন্ন বেঞ্চে তো এসএসসি বলেছে ওএমআর শিট তাদের কাছে নেই, তথ্য নেই, যোগ্য অযোগ্যের তালিকা নেই। দেখুন, এসএসসি কলকাতা হাইকোর্টে 4টে এফিডেভিট দিয়েছে। সুপ্রিম কোর্টের সামনে তারা তাদের সাবমিশন রেখেছিল, তারা তাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট দিয়েছিল। সেগুলো থেকে পরিষ্কার যে সিবিআই এর উদ্ধারকৃত ওএমআর শিটের উপর ভিত্তি করে তারা যে তালিকাগুলো দিয়েছিল, ইভেন সুপ্রিম কোর্টের জাজমেন্টে একাধিক দেখবেন ট্যাবুলার চার্ট আছে। সেখানে যেমন কলকাতা হাইকোর্টে যে ট্যাবুলার চার্টটি দিয়েছিল, সেটিও উল্লেখ রয়েছে একদম টোটো। সেখানে দেখবেন ওখানে একদম বলতে পারেন কপি পেস্ট করা আছে। তারপরে এছাড়াও দেখবেন একাধিক টেবিল আছে। এইগুলো এসএসসির দেওয়া সাপ্লাই করা তথ্য।
কিন্তু আদালত সেগুলোতে স্যাটিসফাই হয়নি। কেন স্যাটিসফাই হয়নি? তার কারণ এসএসসির কাছে নিজস্ব কোনো ফিজিক্যাল কপি নেই ওএমআর শিটের। ইভেন মিরর ইমেজও নেই। তারা কি বলেছে? তারা যদিও ২০২৩ সালে এফিডেভিট দিয়ে বলেছিল, তারা অরিজিনাল ওএমআর শিট গুলো ধ্বংস করার পূর্বে তারা মিরর ইমেজ রেখেছেন। যদিও তারা শেতাবকে, নাসরিনকে, অনিন্দিতা বেরাদের আরটিআই রিপ্লাই দিতে গিয়ে বলেছে তাদের সার্ভার ডাটা থেকে ওএমআর দিয়েছে। কিন্তু পরবর্তীতে তারা উল্টে যায়। তারা বলে, "না, আমাদের সার্ভারেও কিছু নেই। কোনো মিরর ইমেজও নেই, ফিজিক্যাল কপিও নেই।" ইভেন সিবিআই তদন্ত করেও তাদের সার্ভার থেকে কোনো মিরর ইমেজ উদ্ধার করতে পারেনি। যেটা উদ্ধার করেছিল সেটা হচ্ছে পঙ্কজ বনসালের বাড়ি থেকে। ফলে এই পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া ওএমআর শিট গুলো, যেগুলো সিবিআই উদ্ধার করেছিল, সেইগুলোর কপি এসএসসি কে দেওয়া হয়। এসএসসি সেই কপি, ৩ টে হার্ড ডিস্কের কপি বেসিক্যালি তারা আপলোড করবেন। এই যে এসএসসির ওই সিবিআই এর কাছ থেকে পাওয়া ওএমআর শিট গুলো, সেগুলো অ্যাকনলেজ না করা, যে তারা বলেছে তারা ঠিক নাকি বেঠিক সেই জায়গায় না গিয়ে তার উপর ভিত্তি করে তারা ওএমআর শিটের ম্যানিপুলেশন কত আছে সেই সমস্ত তথ্য দিয়েছিলেন। ইভেন আমরা বারবার বলার চেষ্টা করেছি যে এই ওএমআর গুলো জেনুইন। তার কারণ শেতাব তার ওএমআর দেখছে, নাসরিন তার ওএমআর দেখছে, অনিন্দিতা বেরা তার ওএমআর দেখছে। ইভেন ধরুন ইলিয়াস বিশ্বাস, সে ২০১৮ সালে একটি মামলা করেছিল, ওই কিছু প্রশ্নের উত্তরপত্রে ভুল ছিল। সেই সংক্রান্ত মামলায় এসএসসি এফিডেভিট দিয়েছিল এবং সেই সময় এসএসসি ওই ওএমআর শিটের কপি সাপ্লাই করেছিল তাদের। আরটিআই করে অনেকে পেয়েছে। এবং পরবর্তীতে সে যখন সিবিআই এই যে ওএমআর শিট গুলো দিল, সেটা যখন আপলোড করলো, দেখা যাচ্ছে ইলিয়াস বিশ্বাসের ওএমআর শিট সেম। অনেকে এই যে বললাম শেতাব, নাসরিন, অনিন্দিতা বেরা এরা আরটিআই করে, আমরাই করিয়েছিলাম যে তোমরা আরটিআই করো, দেখো যে কি ওএমআর শিট ওরা সাপ্লাই করছে, ওদের কাছে আসে কিনা। কিন্তু সেই সময় বলেছিল তাদের সার্ভার ডাটা থেকে দিয়েছে। পরবর্তীতে তারা বলেন যে না, এটা সার্ভার ডাটা থেকে দিয়েছিলাম বটে, কিন্তু এই সার্ভারের ডাটা হচ্ছে সিবিআই এর সাপ্লাই করা ওএমআর শিট। ফলে এই কথা বলার জন্য, সার্ভার ডাটা কিছু না থাকার জন্য এবং এই প্রসেসে একাধিক ত্রুটিপূর্ণ পদ্ধতি হওয়ার জন্য, এই গোটা প্রসেসটাই ত্রুটিপূর্ণ ছিল। সেই জন্য আদালত সেটাকে বাতিল করেছে। যেখানে বৈধ অবৈধ সেটা পৃথকীকরণ করা সম্ভব হয়নি। যদি পৃথকীকরণ করা সম্ভব হতো তাহলে এই দিন দেখতে হতো না। দ্বিতীয় হচ্ছে যে রিভিউ। দেখুন, রিভিউ এর স্কোপ অত্যন্ত লিমিটেড। ফলে অত্যন্ত লিমিটেড যে লিগ্যাল প্রসিডিং এর স্কোপ রয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে সাধারণভাবে আপনি সুপ্রিম কোর্টে যে রিভিউ অ্যালাউ হয় না তা নয়, অ্যালাউ হয়, নিশ্চিতভাবেই হয়। কিন্তু খুব বেশি অ্যালাউ হওয়ার মতো স্কোপ এই জাজমেন্টের ক্ষেত্রে আছে বলে মনে করছি না আমি এই মুহূর্তে। যদিও দেখুন, যেকোনো কিছু হতে পারে, যেকোনো কিছু হতে পারে। ফলে নিশ্চিতভাবে আমরা সামনের দিনে লিগ্যাল প্রসিডিংস যদি কিছু হয়, নিশ্চিতভাবে সেখানে পার্টিসিপেট করব। তারপরে যা হবে সেটা আদালতের রায় শিরোধার্য। আমার বক্তব্য হলো যে যদি পর্ষদ এখন বলে যোগ্য অযোগ্যের তালিকাটা আমরা দিলাম, আমার বক্তব্য যে আপনি যেটা বললেন বিস্তারিত বললেন, কিন্তু পর্ষদ যদি এখন হঠাৎ করে দাবি করে, এটা কি ভুল পথে চালিত করার দাবি হবে, না সত্যি হঠাৎ করে ওরা খুঁজে পেয়ে মানে এদের স্ট্র্যাটেজিটা কি হতে পারে, যার না কিন্তু না, সাধারণ মানুষ তো একটা অদ্ভুত একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। না, না, সাধারণ মানুষের অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো কারণই নেই। এটা ওদের দিতেই হবে। হুম, এটা জাজমেন্টকে মেনে যাতে কন্টেম্প্ট না খায়, হুম, কন্টেম্প্ট প্রসিডিংস এর সম্মুখীন না হয়, যাতে এদের জেলে না যেতে হয়, সেই জন্য তাদের দিতেই হবে এই অযোগ্য অবৈধদের তালিকা। তার কারণ হচ্ছে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে তো। এসএসসি সেই তালিকা দেবেন, দিতেই হবে। তার কারণ না হলে এদের কাছ থেকে কি করে টাকা আদায় করবে? যদি সেই যে এসএসসি অ্যাকনলেজ করেছে এই সংখ্যাটি, সেই এসএসসি যদি সেই তালিকা না দেয়, তাহলে তো তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে পারবে না। তাহলে এসএসসি তো বেসিক্যালি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে যাবেন। সেই জন্য এসএসসি এটা দেওয়া, এটা আমি বলব একেবারে রায় মেনে দেওয়া। এটার মধ্যে এর মধ্যে কোনো কনফিউশন এর কোনো বিষয় নেই। রাদার এটা একটা রায় মানার জন্য একটা পদক্ষেপ বলে মনে করি। তার কারণ এটা দিতেই হবে। না হলে তাদের এই অবৈধ চাকরি প্রাপকদের কাছ থেকে কি করে টাকা আদায় করা যাবে? ফলে এই এসএসসি যাদের অ্যাকনলেজ করছে অযোগ্য, অবৈধ বলে, তাদের প্রত্যেকের তালিকা দিতে হবে এবং সরকারকে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। এবং এটি তার ১ম পদক্ষেপ, যে এসএসসি যদি পাঠিয়ে থাকে, আমি জানি না আপনারা বলছেন, যদি পাঠিয়ে থাকে আমি মনে করব এটা টাকা আদায় করার জন্য। অবৈধ চাকরি প্রাপকদের কাছ থেকে যারা মাইনে হিসেবে যে টাকাটা পেয়েছিলেন, যে একটা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে যে তাদের টাকা ফেরত দিতে হবে। এই টাকা ফেরতের জন্য, ফেরত পাওয়ার জন্য
রাজ্য কোষাগারে যাতে সেই টাকা ফেরত আসে, তার জন্য এটা প্রথম পদক্ষেপ বলে মনে করি। সেটা বিভিন্ন মিডিয়ায় যেটা বেরিয়েছে, কিন্তু যদি সুপ্রিম কোর্টের আবেদন এসএসসির দেখেন, দেখবেন একদম সম্পূর্ণ অন্য একটা আবেদন করেছে। তারা বলেছে এই এক্সটেনশনটা, মানে যারা চাকরি করছে তাদের একটু কার্যকর যে মেয়াদ কালটা আছে সেটা একটু বাড়িয়ে দেওয়া হোক নতুন রিক্রুটমেন্ট অবধি। অর্থাৎ মিডিয়ায় যে কথা আসছে এবং সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে তারা যে কথা বলছেন বা মামলার জন্য যে কথা বলছেন, সম্পূর্ণ আলাদা এবং বিপরীতমুখী। হ্যাঁ, সেটা তো হয়। সেটা তো দেখুন, তারা চেয়ে নিশ্চিতভাবেই এই তাদের চাওয়া পাওয়া থাকতেই পারে। কিন্তু আদালত কি নির্দেশ দিচ্ছে সেটার উপরেই নির্ভর করবে আগামী দিনে কি হতে চলেছে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এই রায় বহাল রয়েছে। অতএব এই রায় মোতাবেক 26,000 জনের মানে যতজনের চাকরি পেয়েছিলেন তাদের কারো চাকরি এই মুহূর্তে নেই। তারা কেউ বেতন পাওয়ার যোগ্য নয়। যদি কেউ বেতন দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেন, তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন, বা যদি কেউ তাদের শিক্ষক হিসেবে কন্টিনিউ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেন, সেটাও আদালত অবমাননা হবে বলে যারা মনে যারা করি। চাকরি করতে যাচ্ছে, মানে মুখ্যমন্ত্রী বলেছেন আদালত আপনাদের। অবমাননাকারী পদক্ষেপ, মুখ্যমন্ত্রী এর দায় নেবেন। মুখ্যমন্ত্রীকে বলুন না যে এক কলম লিখে দেবে, একটা নোটিশ দিয়ে দেবে। বলুন দেখুন। মুখ্যমন্ত্রী যিনি যদি এই দায় নিতে চান তিনি লিখে দিন যে এরা এরা কন্টিনিউ করবে। কোন অফিসার লিখছে দেখি? দেখুন, আদালত রায় দিয়েছে। হুম, এই রায় আপনার পছন্দও হতে পারে, নাও পছন্দ হতে পারে। আপনি রায় নিয়ে এই যে কথা বলে বেড়াচ্ছেন বাজারে, রায় নিয়ে আমি দু কথা বলতে পারি। হ্যাঁ, রায়ের বিচার বিশ্লেষণ করার আইনসঙ্গত অধিকার রয়েছে। কিন্তু দয়া করে রায় করতে গিয়ে এমন কিছু আক্রমণ করে ফেলবেন না, যাতে বিচারপতিদের উপর আক্রমণ হয়ে যায়। রায় নিয়ে বিচার বিশ্লেষণ করুন, কোনো অসুবিধা নেই। রায় নিয়ে আপনি ন্যায়সঙ্গতভাবে বিচার বিশ্লেষণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রায়ের বিচার বিশ্লেষণ করতে গিয়ে ওই খেলা হয়ে গেছে পিছনে এই সমস্ত কথা বলবেন না, তাহলে কিন্তু আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। ফলে আপনি রায় নিয়ে বিচার বিশ্লেষণ করা, আপনি যদি পুনর্বিবেচনার জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে চান ভবিষ্যতে সেটা করা, সেগুলো আইনসঙ্গত পদক্ষেপ। কিন্তু বেআইনি কথাবার্তা বলা বা বেআইনি কাজ করা কোনটাই আইনসঙ্গত নয়। আপনি যদি মনে করেন যে না এরা শিক্ষক হিসাবে ওই স্বেচ্ছাশ্রম দেবে, আমি আপনার ক্যামেরার সামনে বলছি, ইভেন স্বেচ্ছাশ্রমও দিতে পারে না। তার কারণ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য আপনি যে একজন মানুষ শিক্ষক হিসেবে তিনি কাজ করছিলেন, তিনি অবৈধ শিক্ষক নাকি বৈধ শিক্ষক এটা তো ডিটারমিন করতে পারেননি বলেই তো হুম। উপরের নিয়োগ প্রক্রিয়া বাতিল। আপনি স্বেচ্ছাশ্রম দিয়ে একজন অবৈধ শিক্ষকের কাছ থেকে একজন ছাত্র কেন পাঠদান মানে নেবেন, পাঠ নেবে? অন ক্যামেরা বলছেন যারা এরপরেও চাকরি করতে যাবে আপনারা এই ছাড়বেন যে না না, না আইনত? ছাড়া দেখুন, এটা ছাড়া না ছাড়ার প্রশ্ন নেই। দেখুন, এটা আইনগত বিষয়। হ্যাঁ, মানে আইনের দিক থেকে আইনগত বলছি। দেখুন, এটি একটি আইনগত বিষয়। ফলে এটি একটি বেআইনি কাজ। যদি একজন শিক্ষক হিসেবে কেউ তিনি আইনগতভাবে সিদ্ধ হননি। হুম, তিনি হতেই পারেন এই ২৬,০০০ এর মধ্যে কে সবাই কি অবৈধ? না, নেই। বৈধ আছে। কিন্তু কে বৈধ এটা কে আইডেন্টিফাই করবে? এই কে বৈধ এটা আইডেন্টিফাই করা যায়নি বলেই তো আজকে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। ফলে এই বৈধতা নেই বলেই মানে এই সিলেকশন প্রসেস এর বৈধতা নেই। ফলে সেই যে প্রসেস সিলেকশন প্রসেস এর বৈধতা নেই, সেই সিলেকশন প্রসেস এর শিক্ষক হিসেবে বৈধতা পায়নি। আমরা এখানে তার মানে এই নয় যে এখানে সবাই টাকা দিয়ে পেয়েছে। না, হুম, সবাই টাকা দিয়ে পায়নি। কেউ কেউ হয়তো এই যেমন ধরুন অঙ্কিতা অধিকারী হয়তো টাকা দিয়ে নাও পেতে পারে, দলে যোগ দেওয়ার জন্য পেয়েছে। হুম, সেরকম অনেকে আছে হয়তো মানে অমুকের আত্মীয়। তো তিনি এমনি পেয়েছেন। পেতেই পারেন। ফলে সকলে যে টাকা দিয়ে পেয়েছে ওই সিবিআই এর লিস্ট আসবে তারপরে তাদের চাকরি বাতিল করতে হতো। এ সমস্ত কথা কোনো যৌক্তিকতা নেই। দেখুন, সার্ভিস জুরিসপ্রুডেন্স এবং ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স এক নয়। সিবিআই যে তদন্ত করছে ওটা ক্রিমিনাল তদন্ত, ফৌজদারি তদন্ত। এই ফৌজদারি তদন্তের সঙ্গে এই যে চাকরিগত মামলা তার কোনো সম্পর্ক নেই। ইভেন ফৌজদারি তদন্ত না চলেও একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে। এটা বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে যদি ভাবেন যে ৩ আর ২ এ ৫ হয় এটা আমি বুঝবো না। বুঝবেন না, কি করা যাবে? কিন্তু আপনি এটা নয় যে সিবিআই তদন্ত হচ্ছে বলে এটা বাতিল হয়ে গেছে। না, নাও হতে পারত। আপনাকে আমি একটা উদাহরণ দিই। কোন তদন্ত হয়নি, গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছে। আপার প্রাইমারি কোন তদন্ত হয়েছিল? মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য আপার প্রাইমারি গোটা মেরিট লিস্ট বাতিল করে দিয়েছিল। ত্রুটিপূর্ণ পদ্ধতি ছিল। ফলে ত্রুটিপূর্ণ পদ্ধতি হলে বাতিল হয়ে যেতে পারে সিলেকশন। ভাগ্যিস সেই সময় অ্যাপয়েন্টমেন্ট হয়নি, অ্যাপয়েন্টমেন্ট যদি হয়ে যেত ওরা সেই অ্যাপয়েন্টমেন্ট গোটা সিলেকশন প্রসেস বাতিল হয়ে যেতে পারত। কারণ স্টে ছিল সেই সময়।
দেখুন এটা বুঝতে হবে যে চাকরি সংক্রান্ত বিষয়টি কি, ফৌজদারি বিষয়টি কি। ইভেন আপনাকে মানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে আরো পরিষ্কার হয়। ধরুন একজন মানুষ তিনি ব্যাংকে চাকরি করেন, ব্যাংকের কর্মচারী। সেই ব্যাংকের কর্মচারী তিনি তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠলো যে তিনি ওই ব্যাংকের কিছু টাকা সরিয়ে রেখেছেন। তার বিরুদ্ধে দুটো প্রসিডিংস ইনিশিয়েট হলো, একটা ক্রিমিনাল প্রসিডিং, একটা ডিসিপ্লিনারি প্রসিডিংস। ডিসিপ্লিনারি প্রসিডিং যে ইনিশিয়েট হলো সেটা চলতে থাকলো এবং তার সার্ভিস টার্মিনেট হয়ে গেল এবং ক্রিমিনাল প্রসিডিংস চলছে। এবার ক্রিমিনাল প্রসিডিংস চলতে চলতে হয়তো ডিসিপ্লিনারি প্রসিডিংস আগে শেষ হয়েছে, ক্রিমিনাল প্রসিডিংস চলতে চলতে পরে সাবসিকুয়েন্টলি দেখা গেল তিনি অ্যাকুইটেড হয়ে গেলেন। এই অ্যাকুইটালের সঙ্গে সঙ্গে তিনি যে সার্ভিসে রিইনস্টেটেড হয়ে যাবেন না, নাও হতে পারেন। তখন তাকে মামলা করতে হয়, মামলা করে দেখাতে হয় তার অ্যাকুইটালের নেচার কি। ফলে সার্ভিস ম্যাটারটি যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু মুশকিল হবে। আপনি যদি ভাবেন যে সব আইন এক, তাহলে তো আইনের এত বই পড়ার প্রয়োজনই হতো না। বা সমস্ত অপরাধের একই বিচার হয়, যে সব খুনের কি একই শাস্তি হয় নাকি? হয় না তো, ভিন্নতর শাস্তি কেন হয়? তাহলে তো একটা খুনের বিচার করে তো আদালতে তালা বন্ধ করে দিলে হয়ে যেত। ফলে যারা এসব বাজারে বলে বেড়াচ্ছেন যে ওই একজনও নিরপরাধের চাকরি যাওয়া উচিত নয়, এগুলো বাজার গরম করার জন্য, অন্য কিছু না। আপনি যদি না বোঝেন যে ওই চাকরিগত আইন আলাদা, ফৌজদারি আইন আলাদা, কারণ তাহলে ওই দুটো আইন যদি একই হয়ে যেত দুটো আইন রাখারই কোনো যৌক্তিকতা থাকতো না। আদালত রাখারও কোনো যৌক্তিকতা থাকতো না। ফলে আপনাকে বুঝতে হবে, যদি না বুঝতে চান যে মানে ওই মানে ওই তর্ক করতে হবে বলে তর্ক করা হয়, একজনও নিরাপরাধ বলে দিয়েছে। এক লাইন শিখে যদি সব আইন বুঝে যেতেন আর শিখে যেতেন তাহলে তো মুশকিল হয়ে যেত না? তাহলে তো এত বই পড়ারও দরকার হতো না, কেউ আর 25 লাখ টাকা ফিসও নিত না। আপনাদেরও তো সব যান, সব 25 লাখ টাকা 15 লাখ টাকা করে ফিস দিয়ে আসেন। কোটি, কোটি টাকা ফিস দিয়ে আসেন। কেন দিয়ে আসেন? কারণ আপনি জানেন ওই একটা লাইন। আর সে কিন্তু ওই একটা লাইনের বাইরে আরো অনেক কিছু জানে। ফলে ওই আপনার ওই এক লাইনে যে সব আইন বুঝে যাবেন আর জেনে যাবেন, সেটা হয় না। অবশ্যই অনেক প্রশ্নের উত্তর হয়তো কিছুটা পাওয়া গেল। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। নিঃসন্দেহে আমরা আবার পৌঁছে যাব ফিরদৌসদার কাছে সমস্ত উত্তর খুঁজে পেতে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, শিবম দাসের ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ আপনাদের।